যখন আপনি উধাও হলেন বা আপনাকে যখন গুম করা হলো, আপনার বাবা তখন বেঁচে ছিলেন, শেষকৃত্য পর্যন্ত আপনার করা করা হয়েছিল। আমি যে ফিরে আসবো সেটাও বিশ্বাস করতে সেটাও পারেন। তাদের বিশ্বাস করতে পারছিল না। তারপর অপেক্ষা করতে 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 তারা আমার শেষকৃত্য তারা করে দিল। মাইকেল চাকমা নামটি এর মধ্যে আপনারা অনেকেই জেনে গেছেন। 2019 সালে এই মাইকেল চাকমাকে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ একটি সংস্থা তুলে নিয়ে যায় এবং দীর্ঘ প্রায় 5.5 বছর তিনি বন্দী ছিলেন। তার এই সময়কার বন্দি দশার এই কালকুঠরিতে থাকার সেই অভিজ্ঞতাগুলো আজকে আমাদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন মাইকেল চাকমা। আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। মাইকেল দা, আজ থেকে প্রায় 5.5 বছর আগে আপনি হঠাৎ করে উধাও হয়ে গেলেন কিভাবে? 2019 সালে 9 এপ্রিল বুধবার ছিল। সেদিন আমি নারায়ণগঞ্জের কাশফুর থেকে ঢাকায় এসেছিলাম। কিছু কেনাকাটা করার একটা কাজ ছিল। নারায়ণগঞ্জের কাশফুর থেকে ঢাকায় কলাবাগান এসে আমি নামলাম একটা নন স্টপ বাসে করে। তো ওখানে নেমে আমি ওই দোকানের নাম্বারে একটা ফোন দিলাম। তো ফোনে বললাম যে আপনাদের দোকানটা কোথায়? সে আমাকে জানালো আমাদের দোকান হলো কল্যাণপুর বাস স্ট্যান্ডের অপোজিটে একটা সোনালী ব্যাংক আছে, ও সোনালী ব্যাংকের দোতলায় আমার দোকান। তো আমাকে সেখানে যেতে বলা হলো। আমি ওখান থেকে কলাবাগান থেকে একটা গাড়ি নিয়ে আমি কল্যাণপুরে গেলাম, বাস স্ট্যান্ডে নামলাম। ওখানে নেমে আমি আর ওই লোকটাকে ফোন দিচ্ছিলাম। তো তখন আমার ফোন কাজ করছিল না, একদম জ্যাম হয়ে গেল। অনেকক্ষণ চেষ্টার পরও আমি ফোন করতে পারলাম না। ফোনটা কয়েকবার বন্ধ করলাম, খুললাম, ব্যাটারি খুললাম, আবার লাগালাম, চেষ্টা করলাম, অনেকবার পারলাম না। ফোনটা জ্যাম হয়ে গেল। ফোন বন্ধ করে আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে তারপর রাস্তা পার হয়ে আমি ওই সাইডে গেলাম, অপোজিট সাইডে। দেখলাম সোনালী ব্যাংক সেখানে আছে একটা। ওই গেটের ভিতর ঢোকার সাথে সাথে আমাকে 5-6 জন লোক, এক লোক আমার নাম ধরে ডাকলো। তারপর সাথে সাথে আমি তাদের দিকে তাকালাম, সাথে সাথে আমাকে ধরে ফেললো। সবাই সিভিল ড্রেস পরা। গাড়ি একটা আসলো, মাইক্রোবাস সাদা, দাঁড়ালো গেটের সামনে। এটা একদম ফুটপাতের কাছে। তো আমাকে ওখান থেকে বের করে নিয়ে সোজা একদম মাইক্রোবাস তোলা হলো। আমার ব্যাগ, মোবাইল ফোনটা তারা নিয়ে নিয়েছিল। তারপরে আমার চোখ বেঁধে দিল, হ্যান্ডকাপ পরিয়ে দিল। তো তারপরে ওই এক লোক কাকে যেন সে ফোন দিয়ে বলেছিল মাইকেল চাকমা কট। তো এভাবে আমাকে ওখান থেকে তারা নিয়ে যায় একটা ছোট্ট ঘর। এটা ছিল একটা বাড়ির মতো বিল্ডিং। 40-45 মিনিট ড্রাইভ করিয়ে আমাকে ওই জায়গায় নেওয়া হয়। যখন প্রায় সন্ধ্যা গণিয়ে আসছিল, ঘটনাতে ওইটা তুলে নিয়েছিল আনুমানিক 5:30, 5টা 5:30টার মধ্যে। তারপরে ওখানে লক আপ ছিল 3টা, ঠিক থানার মতো দেখতে। থানার লক আপগুলো কিন্তু ছোটো ছোটো, 7 ফিট বাই 11 কি 12 ফিটের মতো লম্বা হবে। তো ওখানে আমাকে এক রাত তারা আমাকে ওখানে রাখে। তারপর দিন ওখানে কিছু তারা জিজ্ঞাসাবাদ করে। তারা তাদের ওই সময় কি আপনাকে কোনো তাদের কোন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কোনো পরিচয় কি দিয়েছিল আপনাকে, কারা ধরে নিয়ে এসছে? এরকম কোনো সরাসরি তারা পরিচয় দেয়নি, কিন্তু গাড়িতে তোলার পর তারা আমাকে রিসেন্ট কিছু ঘটনার কথা বলছিল চট্টগ্রামের মধ্যে সিআইএসটিতে। তো তারা বলেছে ওই ঘটনার সাথে আপনার নাম আসতেছে। তো আমি বললাম আমি তো ঢাকাতে আছি, কেউ যদি আমার নাম বলে এটা তো আমার করার কিছু নাই। একটু বুঝতেই তো পারছেন আমি তো ঢাকায় আছি।
তো তারা ওই সময় সে বলেছে আমরা সরকারি না, আমরা প্রশাসনের লোক, সব জানি। তারপর দিন তারা আমাকে কোটাও নিল না। আমি দুপুর যখন তারা আমাকে কোটাও নিচ্ছে না, আমার মধ্যে সন্দেহ হয়। আমি প্রথমে ভেবেছিলাম এটা থানা বা অন্য কিছু হবে, যেহেতু মানে এটা থানার মতো ছোট জায়গা। পরে চিন্তা করলাম যে যদি থানাও হয়, কিন্তু এখানে কোনো লোক আসতেছে না কেন? কোনো কোলাহল নেই, কোনো কথাবার্তা নেই, কোনো পুলিশের লোক দেখা যায় না। যদি থানা হয় তাহলে তো লোকজন আসবে। এখানে বিভিন্ন কাজে তাদের মানে মানে তাদের সমস্যায় লোক সমাগম থাকবে। হ্যাঁ, থানার মধ্যে কথাবার্তা শোনা যাবে, অনেক মানে এরকম কিছু, কিন্তু একদম নীরব কেন ওই জায়গাটা। তো তারপর দিন রাতে কিছু কথাবার্তা বললো, ওই কথা তারা নোট করতে পারেন ঠিক মতো। তারপর দিন 10 তারিখ আমাকে সকালবেলায় আরও চোখ বেঁধে দিয়ে কালো টুপি পরিয়ে দেয় বাইরে, আবার ওখান থেকে ওখানেও তা করতো, চোখ বেঁধে দিয়ে কাপড় দিয়ে টুপি পরিয়ে দিয়ে অন্য একটা রুমে নিয়ে তারা আমাকে আরও ওই আগের রাতে যে কথাগুলো বলছে তা রিপিট করতে বললো, তারা বারবার নোট নিতে। তারপরে ওইটা ওই সময় আমার চোখ খুলে দিল, বললো চোখ খুলে দিয়ে একজন লোক চোখ খুলে দিল। চোখ খুলে দিয়ে আমি দেখলাম ওখানে শুধু একটা টুল, তুলে কাতের টুলের উপর বসানো। ওরা নিজেরাই দুজন লোক, একজন লুঙ্গি পরা, যে আমার নোট ডাউন করছিল লুঙ্গি পরা ছিল, সেও তুলের উপর বসা, আর অন্য লোকের তুলের উপর বসা। এছাড়া আর অন্য কোনো কিছু ওখানে দেখিনি। আপনার সাথে যখন জিজ্ঞাসাবাদগুলো করা হলো, কি বিষয়ে জিজ্ঞাসাবাদগুলো করেছিল তারা? ওই 10 তারিখ রাতে আমাকে ওই জায়গা থেকে আবার অন্য একটা জায়গায় তারা নিয়ে যায়, ট্রান্সফার করে। তো ওই জায়গায় নিয়ে মূল জিজ্ঞাসাবাদটা তারা ওখানে, ওই ওই যেখানে আমি 5 বছর 3 মাস ছিলাম, ওই জায়গায় গিয়ে তারা জিজ্ঞাসাবাদটা শুরু করে। কি বিষয়ে জানতে চেয়েছিল? প্রথমে জানতে চেয়েছিল আমার নামে মামলা আছে তা আমি জানি কি না। কি মামলাগুলো? কি অস্ত্র মামলা? না, এটা মামলা ছিল নানিয়ারচরে একটা হত্যাকাণ্ডের মামলা। নানিয়ারচর উপজেলার চেয়ারম্যানকে মারা হয়। তো ওই ঘটনায় ওখানে একটা মামলা দায়ের করে। ওখানে প্রায় 50-এর কাছাকাছি তার দেখা হয়, অভিযোগে আসামি দেখা হয়। ওই লিস্টে আমার নাম ছিল 46 অথবা 7, যতটুকু মনে আছে আমার। তারপরে আমার বলেছিল শেখ হাসিনা 2014 সালের নির্বাচন, 5 জানুয়ারি নির্বাচনের আগে খাগড়াছড়িতে একটা তাদের নির্বাচনী সমাবেশ ছিল তার। ওই সমাবেশে সেই একই দিনে পাহাড়ি ছাত্র পরিষদ বহুদিন আগে ডিসি থেকে একটা পারমিশন নিয়ে তাদের কর্মসূচি তাদের সেখানে ছিল, ডিসি থেকে পারমিশন নেওয়া ছিল একটা কর্মসূচির। এখন শেখ হাসিনার নির্বাচনী সমাবেশ উপলক্ষে ওই পিসিপির ওই আগে থেকে নেওয়া পারমিশনটা ডিসি বাতিল করে দেয়। তো এর প্রতিবাদে পাহাড়ি ছাত্র পরিষদ একটা অবরোধ কর্মসূচি দেয়, ব্লকেট মানে রাস্তা রোড ব্লকের নাম কর্মসূচি দেয়। তারা আমাকে বলেছে ওই তুমি তো ওই হাসিনার সমাবেশে মানে প্রায় প্রধানমন্ত্রীর সমাবেশে, তারা তখন তো হাসিনা সরকার ছিল, তো প্রধানমন্ত্রীর সমাবেশে তুমি বাধা দিয়েছিলে, ওই রোড ব্লক করেছিলে, ঘাস কেটে দিয়েছিলে রাস্তায়, লোকজনকে আসতে দাওনি তুমি। তো এটা ছিল একটা অভিযোগ আমার। আমি তো বললাম না, আমি ওই কাজটা করিনি, এটা পিসিবি করেছে, এটা একটা পিসিবির করেছে, এর সাথে আমি জড়িত ছিলাম না। অস্ত্র নিয়ে যে আপনাদের সাথে খুব বেশি অভিযোগগুলো বারবার আমরা দেখি যে ইউপিডিএফ এর নেতাকর্মীদের হাতে এতগুলো অস্ত্র পাওয়া গেল, তারা হচ্ছে অমুক জায়গায় গিয়ে তারা এই অপারেশন করতে গিয়ে এতগুলো অস্ত্র উদ্ধার হয়েছে, এই যে নানান রকমের নাটক আমরা দেখতে পেতাম, এগুলোর সাথে আপনাদেরকে আপনার কোনো ইনভলভমেন্ট নিয়ে তারা কোনো প্রশ্ন করেছিল জিজ্ঞাসাবাদে? আসলে ওখানে অস্ত্র উদ্ধার তাদের একটা এটা প্রমোশন বাণিজ্য, নাটক সাজায়। 2007 সালে আমাকে যখন গ্রেপ্তার করে শেষের দিকে জরুরি অবস্থার সময় সেনাবাহিনী আমাকে অনেক দিন ক্যাম্পে, সেখানে যে জোনে
তাদেরকে জোন বলে, আর্মির বড় একটা জায়গা। প্রায় 1 সপ্তাহ আমাকে তারা ওখানে আটকে রাখে। শেষ পর্যন্ত অনেক নির্যাতন করার পর, মারধর করার পর তারা আমাকে ক্রস ফায়ারে মারার হুমকি দিয়েছিল। বলেছিল তোমাকে ক্রস ফায়ার দেবো, তারপর মুখের ভিতর বন্দুকের ব্যারেলটা ঢুকিয়ে দিয়ে পুরো এখন মেরে ফেলবো। সে আমার পরে আমার খাদের উপর বন্দুকের নলটা রেখে এক টান দিয়ে দুটো গুলি বের করে দিল একদম খাদের উপর দিয়ে টাং টাং করে। তারপর অনেক মারধর করলো। পরে আমাকে অস্ত্র গুঁজে দিয়ে তাদের থেকে, আমার কাছ থেকে কোনো অস্ত্র পাইনি, অস্ত্র গুঁজে দিয়ে তারপর তাদের নিজেদের থেকে ওই সাদাবাজি এরকম কিছু করে আমার বিরুদ্ধে দুটো মামলা দায়ের করে 2007 সালে শেষের দিকে, একটা অস্ত্র মামলা, আরেকটা হলো সাদাবাজির মামলা। তো ওই মামলায় তখন জরুরি অবস্থা চলছিল। পরে প্রায় আমি 16 মাস, প্রায় 17 মাসের কাছাকাছি জেল কাটার পর আমি জামিনে বের হলাম। তো দেখেন সেখানে এই অস্ত্রের ব্যাপারটা আসলে তারা যে অস্ত্র উদ্ধার করে এটা নাটক। আচ্ছা দাদা, আপনারা যে প্রায় 5.5 বছর আপনি আটকা থাকলেন একেবারে কালকোঠরিতে, এই সময়টায় সকাল রাত এটা কি বুঝতে পারতেন কি হতো এই সারাদিনে 24 ঘন্টায় এই ঘরের ভেতরে, এই টর্চার সেলের ভিতরে? চারিদিকে দেয়াল একদম গুহার মতো করে তৈরি করা, কবরের মতো করে তৈরি করা। তারপর ওখান থেকে দিন রাত বোঝার তেমন একটা অবস্থা থাকে না, কিন্তু একমাত্র বোঝা যায় সেখানে কোনো কোনো সময় আজান শোনা যায়, আজানের শব্দ শোনা যায়, যেখানে কাছাকাছি কোনো কোনো জায়গা থেকে ওই মাইকের শব্দটা একদম সরাসরি ওই রুমের দিকে আসে। তো ওখান থেকে আজানের শব্দ শোনা যায়, আজানের শব্দ শুনলে বোঝা যায় এখন সকাল বিকাল রাতের খবরটা বোঝা যায়। খাবার দাবার কি দিত আপনাকে? খাবার দিত 3 বেলা তারা খাবার দিয়েছে। সকালে নাস্তা দেয়, দুপুরে ভাত আর সবজি, ডাল, আর আপনার প্রতিদিন তারা একটা বাইরে রোটেশনে মাছ, মাংস, ডিম থাকে। তারপরে রাতেও ঠিক সেম খাবার দেয়। সকালে নাস্তার একটা প্রতিদিন আলাদা আলাদা করে দিত। নাস্তার আইটেম দেখলে বোঝা যেত যে আজকে কী বার। পরে আমি সেটা অনেক পরে সেটা বুঝতে পারলাম, রুটিনটা আমি বুঝতে পারতাম যে তখন আমার ওই যে আজকে কী বার সেটা আমার অন্য কোনো হিসাবে না গিয়ে নাস্তার দিকে তাকালে, আইটেমের দিকে তাকালে বুঝতাম যে আজকে এই বার। প্রতি শুক্রবারে তারা খিচুড়ি দিত, খিচুড়ি দেখলেই মানে বুঝতাম আজকে শুক্রবার। এখন একটু যদি বলতেন যে আপনাকে যখন ইন্টারোগেশনে রেখেছিল, আপনার সাথে যখন হচ্ছে কথাবার্তা বলেছিল, নানান রকমের যখন প্রশ্ন করা হতো, আপনাকে শারীরিকভাবে কোনো নির্যাতন কি করেছিল বা কোনো বাধ্য করেছিল যে এটা না করলে পরে তোমাকে মেরে ফেলবো বা এটা করবো, এই ধরনের কোনো কিছু ফোর্স করেছিল এরা? আমাকে ফিজিক্যালি তারা সরাসরি টর্চার করেনি, মারধর করেনি, কিন্তু একদিন আমাকে একটা চেয়ারে বসানো হলো, এটা নেয়ার 3 দিন পর মনে হয়। ওই চেয়ারটা এমন অবস্থা যে এভাবে হাতটা রেখে হাঁটলে লক করার ব্যবস্থা ছিল, লক করে দিল। পায়েও লক করার ব্যবস্থা আছে ওই চেয়ারে, পাও লক করে দিল। তারপরে একটা দড়ি আছে ওখানে, ওই দড়িটা চ্যাপটা বেলের মতো কোমর থেকে পেঁচিয়ে পেঁচিয়ে একদম হাঁটে এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে মাথা সহ চেয়ারে সব মানে একদম বেঁধে ফেললো আমাকে, নড়াচড়া করা যায় না এভাবে। তো চেয়ারটা একটু ইয়ে করলে একদম রোলি চেয়ার, এটা একটু ঘুরে ঘুরে। তো আমাকে বলা হলো যে তোমাকে আমি এখন 240 ভোল্টেজে ইলেকট্রিসিটির 40 ভোল্টেজে পুড়ে ফেলবো, তুমি সত্য কথা বলবে, তোমার অস্ত্র কোথায়? তো আমি বললাম আমার কাছে তো কোনো অস্ত্র নাই, আমার কাজ হলো আমার মিডিয়ার সাথে যোগাযোগ রাখা, এখানকার যারা আমাদের রাজনৈতিক সমমনা দল আছে তাদের সাথে যোগাযোগ রাখা, আমার বিশেষ করে প্রশাসনের সাথে যোগাযোগ রাখা, এই কাজটা আমি করি। আমি ঢাকা শহরে থাকি, আমার কাছে কোনো অস্ত্র নাই, বিশ্বাস করুন আমার কোনো অস্ত্র নাই, আমি আপনাকে অস্ত্র দিতে পারবো না,
সেটা আমার পক্ষে সম্ভব নয়, আমার কাছে অস্ত্র নেই, আপনারা যা কিছু করেন করতে পারেন, আমার কোনো অস্ত্র নাই। তো এই কথা বলতে সে পরে আবার বললো যে জয়া শেষের অস্ত্র আছে কিনা এখানে, তাদের কার কাছে অস্ত্র আছে। বললো আমার বিশ্বাস হয় না যে কারোর কাছে অস্ত্র থাকবে, জানি না আমি। তো এই কথা বলে পরে আর তারা বাডনটা খুলে দিল, তারপর আমি স্বাভাবিক হয়ে গেলাম। আর ওই চেয়ার থেকে নামিয়ে আর টুলে বসালো আমাকে। তারপর আরেকদিন আসলো, সে আমাকে একটা এভাবে একটু জোরে বাড়ি মারলো, মানে হঠাৎ করে এভাবে একটু জোরে বাড়ি মেরেছে। আমি অনেক পেটা খেয়েছি, আমি ডাঁটের দিয়ে একটু খুব বেশি। এরকম ছাড়া ফিজিক্যালি টর্চার তারা আর আমাকে করেনি। আপনি ছাড়া অন্য কোনো বন্দিকে কি দেখেছেন বা তাদের কোনো কথা কি কখনো শুনেছেন, তাদের সাথে কি কখনো কথা হয়েছে আপনার? আগে যেখানে ছিলাম প্রথম যখন ৯ তারিখ, তারপরে যে ফার্স্ট বছর যেখানে কাটালাম, ওখানে গিয়ে দেখলাম সেখানে অনেক লোক আছে। দেখলাম বলতে কি শোনা যায় আর কি, বুঝতে পারলাম রুমগুলো ৫টা ৫টা করে 10টা রুম থাকে একটা জায়গায়, হাতা রাস্তা থাকে। ওই 5টা রুমে লোক থাকলে এক সাইডে ওই ইয়েটা এমনভাবে বানানো যে সাধারণ শব্দ করলেও অনেক দূর থেকে শোনা যায়। আমরা যেভাবে কোটা বলছি এটা অনেক দূর থেকে তা শোনা যায়। তো এরকম মানে ইয়ে করে সাউন্ডটা হাইকো হয়, নামাজ পড়ার তা শোনা যায়, মানে বুঝতে পারি ওইখানে অনেক লোক আছে। কিন্তু কথাবার্তা বলার সুযোগ নাই, দেখাদেখি হওয়ারও সুযোগ নাই সামনাসামনি। রুম থেকে বের করলে তারা চোখ বেঁধে দেয়, হ্যান্ডকাপ লাগায়, চোখ বেঁধে দেয়, দেখতে দেয় না বাড়ি কিছু। কিন্তু একটা সুযোগ ছিল এরকম যে বাথরুমের দরজায় ছিদ্র আছে, ছোট একদম ছোট করে ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে বাইরের হাতা রাস্তাটা দেখা যায়। তো একটা জায়গায় অ্যাটাচ বাথরুমের সাথে টয়লেট অ্যাটাচ ছিল না, আলাদা আলাদা বাথরুম আলাদা, টয়লেট আলাদা। তারপর একজন লোককে টয়লেটে নিয়ে তারপর ওয়াশরুমে ঢুকায়, গোসলখানায় ঢুকায়। বাথরুমে যখন সে গোসল শুরু করবে আরেকজনকে টয়লেটে নিয়ে আসে, ঠিক সেম মানে রাস্তা দিয়ে। তখন ওই বাথরুমে থাকা ওই ছিদ্র দিয়ে ওই লোকটাকে যে নিয়ে আসতেছে তা দেখা যায়, মানে এদিকে কিন্তু চোখ বাঁধা, শুধু মুখটা দেখে। কিন্তু তবু বোঝা যায় লোকের বয়সটা, বোঝা যায় কোনো কোনো লোকের বয়স একটু কম, কোনো কোনো লোকের বয়স একটু বেশি। অনেক লোককে দেখেছিলাম। কোন বয়সের লোকদের বেশি দেখছেন? সব বয়সের লোক ছিল, সব বয়সের লোক, কম বেশি সব বয়সের লোক প্রায় সমান সমান ছিল। তো এখন এক রমজানের মাঝামাঝি সময়, প্রথম 19 সালের রমজান শুরু হয় খুব সম্ভবত 4 থেকে 5 তারিখে, 19 সালের এপ্রিলের মে মাসে 5 তারিখে মনে হয় রমজান শুরু হয়। তো মাঝামাঝি সময় আমাকে এই জায়গার থেকে আর একটা জায়গায় নেওয়া হয়েছে, সেম জায়গা, ভবনগুলো আলাদা, কিন্তু ভেতরে ভেতরে একটা জয়েন আছে। ওই হাঁটিয়ে অনেক দূরে আমাকে নিয়ে যাওয়া হয়। ওখানে গিয়ে দেখলাম এক লোককে বিছানা পেতে ফ্লোরে এসে বসা ছিল, এভাবে তাকে দেখলাম। আর আমার জন্য একটা খাটের উপর বিছানা প্রস্তুত করা ছিল, ট্রান্সফার করছিল আর কি, এদিক থেকে নিয়ে গিয়ে চোখ খুলে দিয়ে নেওয়ার সময় তো চোখ বেঁধে দিয়ে নিয়ে গেলো, হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে গেলো, চোখ খুলে দিল। ওই লোকটাকে দেখলাম। আমাদেরকে বলা হলো আমরা যেন পরস্পরের সাথে কোটা না বলি, কোটা বলা যাবে না। এখন আমি তো প্রথমে কোটা বলি, তখন আমি তখন খুব বেশি দিন হয়নি, মাসের কাছাকাছি, তাও মাসের কাছাকাছি আমি তখন, রমজানের মাঝামাঝি ছিল সময়টা। তো ওই লোকটা আমার সাথে কোটা বলতে চাইতো। আমি একটু চিন্তা করতাম, কোটা বললে যদি তারা আরও ভুল বুঝে আমাকে আরও নানা রকম এখানে আরও বেশি দিন আটকে রাখে, এটা কিন্তু আরও আমার এখানকার এটাই হয়। কিন্তু দরজা দুটো ছিল, একটা হচ্ছে লোহার রদের দরজা, যেটা জেলে বা জেলখানায় অথবা থানায় যে লকআপগুলোর সিস্টেমটা যেরকম লোহার রড দিয়ে তৈরি, সেরকম দরজা একটা আছে লোহার, আর একটা কাঠের দরজা। কাঠের যে দরজাটা একটা ছিদ্র একটা আছে বড় করে, ওই থেকে তার বাইরের থেকে এটা আড়াল করে রাখে, কিন্তু খাবার দেওয়া আছে ওটা সরিয়ে তারা আমাদেরকে দেখে কোনো কোনো সময়।
দরজা যখন বন্ধ করে বাইরে থেকে কোনো শব্দ তারা শুনে না, আমাদের শব্দ। তখন আমরা কোটা বলতাম দুজনে। তার পরিচয় আমি জানতে চাইছিলাম। সে আমাকে বলতো তার নাম সাহেদুল, একজনের নাম সাহেদুল। তার বাড়ি রংপুর মমিনপুরে, রংপুরের মমিনপুরে বা থানার পাশে নাকি তাদের বাড়ি। সে নিখোঁজ হওয়ার পর তার নামে সেখানে জিডি হয়েছিল। তার নামে বলতে ওই তার নিখোঁজ হওয়ার পর তার পরিবার জিডি করেছিল থানায়। এরকম সে আমাকে ওই কোটা থাকে, ওই যারা তার সাথে কথা বলতে আসতো তারা তাকে সে কথা বলেছে। সাইরুল কি কোনো রাজনৈতিক পরিচয় ছিল এর? কি কারণে তাকে তুলে নিয়ে আসছে এরকম কোনো কিছু? আসলে তাকে পলিটিশিয়ান মনে হলো না বলছে, বলেনি যে আমি রাজনীতি করি, কিন্তু সে ছিল একটা ড্রাইভার ছিল বলেছে। তার বস পলিটিক্স করতো জাতীয় পার্টির। 5.5 বছর দাদা বাড়ির সাথে কোনো যোগাযোগ নেই। আপনারা তো সাধারণত বাংলা খুব বেশি মানে ফ্লুয়েন্ট না, আপনারা সবসময় আপনাদের নিজের যে ভাষা সে ভাষাতেই কথা বলেন। 5.5 বছর নিজের ভাষায় কথা বলেন নাই, মানে মনের ভাবটা কিভাবে প্রকাশ করতেন দাদা? এটা ছিল অনেক কষ্টের। একজন মানুষ তার নিজের ভাষায় কথা বলতে না পারা, সেটা কষ্ট তো আছে। এমনকি নিজের কষ্টটাও প্রকাশ করতে না পারাটাও তো অনেক বড় কঠিন। সেখানে একজন মানুষ রাত দিন 24টা ঘন্টা একটা ছোট্ট একটা জায়গায় থাকা, 7 ফিট বাই 11 ফিট একটা জায়গায় থাকা, শুধু 24 ঘন্টা তো না, একদিন দুদিন করে মাস যায়, বছর যায়, তবে 5 বছর 3 মাস মানে প্রায় 2000 দিনের কাছাকাছি। এই অবস্থায় থাকাটা যে কত, এটা তো বলে বোঝানোর মতো কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। যখন আপনি উধাও হলেন বা আপনাকে যখন গুম করা হলো, আপনার বাবা তখন বেঁচে ছিলেন। বাবা তো জানতেন না যে আপনি আসলে বেঁচে আছেন কি মারা গেছেন। একটু বলবেন যে আপনাকে নিয়ে তারা শেষ পর্যন্ত শেষ ভরসাটাও হারিয়ে ফেলেছিলেন, শেষকৃত্য পর্যন্ত আপনার করা হয়েছিল। বাবা আমার বোনদেরকে বলতেন যে আমার সাথে যে ফোনে কথা বলতেছে, বোনেরা পরে তাকে বলতে বাধ্য হয়েছিলেন যে আমার এই অবস্থা হয়েছে। আমি এখান থেকে যখন সারাপি গেলাম, আমি চিটং গেলাম, বোনকে আমি ফোন দিলাম, যখন বাবার কথা জানতে চাইলাম আমার রাতে, সে কান্নাকাটি করতে লাগলো। তখন বুঝতে পারলাম বাবা আর নেই। আমি যে ফিরে আসবো সেটাও তাদের বিশ্বাস করতে পারছিল না। অনেকেই তাদেরকে বলে যে আর তো বেরিয়ে আসার সম্ভাবনা নাই, দেশে অনেক লোককে মেরে ফেলা হচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে। তার মেরে ফেলে লাশ গুম করে দেওয়া হয়েছে এরকম। তারপর অপেক্ষা করতে 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 তারা আমার শেষকৃত্য তারা করে দিল। আমি আর ফিরে আসবো না। শেষের অংশটুকু যদি একটু বলতেন যে আপনাকে কিভাবে বের করলো। আমাকে ওই 7 তারিখ সকালবেলায়, ভোরবেলায় আনুমানিক 3টার দিকে হবে রাতে, আমাকে ঘুম থেকে জাগালো তারা। আমি মনে করছিলাম বোর হয়ে গেছি। আমি যে সময় আমাকে ওয়াশরুমে নিয়ে যাই প্রতিদিন, তার এসে আমি প্রার্থনা করি, তারপর কিছুক্ষণ পরে নাস্তা নিয়ে আসে, আমি ওই সময়টা কাউন্ট করে থাকি এভাবে। তো সেদিনও আমি সেই হিসাবে ধরে নিয়ে আমি ওয়াশরুমে গেলাম, এসে প্রার্থনা করলাম, এসে বসলাম, পানি খেলাম, চেয়ারে বসলাম। বসে একজন লোক আসলো, তার হাতে একটা হ্যান্ডকাপ আর একটা টুপি। ওই টুপিটা কালো কাপড়ের টুপি, মানে পুরাটা সেরে দিলে একটু এই পর্যন্ত চলে আসে কাপড়টা, টুপিটা। তারপর ওটা বাস করে এই পর্যন্ত করে, মানে এই পর্যন্ত। তারপরে দুটো কালো কাপড় ওই টুপিটা নিয়ে আসলো। সে আমাকে বললো যে আপনাকে আমি চোখ বেঁধে দেবো, আপনি কিছু মনে করবেন না। আমি বললাম বেঁধে দেন, অসুবিধা নাই। তো চোখ বাঁধলো, হ্যান্ডকাপ লাগালো, তবুও বলে নাই যে তারা আমাকে ছাড়বে।
তো ওখানে নিয়ে আসার সময় সে আমাকে বলতে লাগলো যে আমাদেরকে ক্ষমা করে দিবেন। তারপর গাড়িতে তুললো, গাড়িতে তোলার পর আমি ধরে নিয়ে এসেছিলাম অন্য একটা জায়গায় ট্রান্সফার করে নেবে। পরে দেখলাম গাড়িতে যখন লং টাইম যাচ্ছে একদম স্পিডে, কোনো সময় আমার মাটা একদম ওই ড্রাইভারের সিটের পেছনে এভাবে লুকিয়ে রাখা হয়, আমার উপর একটা লোক আড়াল করে রাখে। তারপর আবার কিছুক্ষণ পর আমার উঠিয়ে এভাবে সিটের উপর হেলান দিয়ে বসতে বলে ঘুমান। এরকম তারা প্রায় সময় করতো। আমি তো এটা অবাক হলাম যে এটা তারা কেন করছে। আগে তো করতো না, আগে যতবার আমাকে তা করেছিল। তো তারা এফএমে হাই ভলিউমে গান ছেড়ে দিল। গাড়ি চলতে আমি পরে আজানের শব্দ শুনলাম, একদম ফজরের যে আজানের শব্দ শুনলাম। গাড়িটা চলছিল, তো এক সময় এফএমের গানটা আর ধরে না, একদম শুট মিলিয়ে গেল, শুধু শাঁতে শব্দ হয়। তো বুঝলাম যে আমি ঢাকা শহরের অনেক দূরে চলে গেছি। এখন আমাকে দূরে কোথাও তার ট্রান্সফার করে নিয়েছে। 3-4 ঘন্টার মতো ড্রাইভ করার পর আমাকে বাম সাইডে ঢুকানো হলো, ঢুকিয়ে তারপর গাড়ি থামলো, আরেক পার্টি এসে আমাকে ট্রান্সফার করলো আরেকটা গাড়িতে। সেখানে ওঠার পর আমার হাতের হ্যান্ডকাপটা খুলে নিল, চোখের টুপিটা খুলে নিল, বাটনেরটা খুলে নিল, একটা বাটন থাকলো চোখে শুধু। ওই গাড়িতে ওঠালো, তখন আমার হাত খোলা ছিল। বসিয়ে তারা ওই গাড়ি চলে গেল। ওই গাড়িতেই করে আমাকে তখন আরও নিয়ে চলাচল গাড়িটা শুরু করলো আমাকে নিয়ে। ওই কিছুক্ষণ পর এক লোক গামছা 2 টুকরা করে আমার একটা হাত, একটা দিয়ে এক অংশ দিয়ে হাত বেঁধে দেয়, আর একটা দিয়ে চোখ বেঁধে দেয় তারা। ওই যাওয়ার সময় এর কিছুক্ষণ পর সে আমাকে হঠাৎ করে বলতে লাগলো, তুমি চিৎকার করবা না, ডাকাডাকি করবা না, একদম গুলি করে মেরে ফেলবো। এই লোকটা কি বলি, তাহলে কি ওরা আমাকে আসলে মেরে ফেলবে? আমি বললাম, না ভাই, আসলে আমি এরকম কিছু করবো না, আমার কাছ থেকে এরকম অনাকাঙ্ক্ষিত কিছু আপনারা পাবেন না, যা বলবেন আমি তাই করবো বলেন। তো সামনে ওই আমার বাম পাশে বসা লোকটা আমাকে বললো, আপনার কি বাড়ির ফোন নাম্বার জানা আছে? আমি বললাম না। তা নিয়ে আমার ভয় লাগছিল যে হয়তো আমার মেরে ফেলার পর আমার লাশটা নেওয়ার জন্য তারা আমার বাড়িতে ফোন দেবে। তো আর কিছু যেতে এই 10 মিনিটের মধ্যে এগুলো হচ্ছে, 10 থেকে 12 মিনিটের মধ্যে। গাড়িটা বেশি দূর যায়নি আর ওখান থেকে তারপর ওই সামনে সিটের বসার যে লোকটা বললো, সে আমার নাম জিজ্ঞাসা করলো, আমি আমার নাম বললাম। তারপরে সে আমাকে জু বললো চাকমা ভাষায়, আমার নাম বলার পর সে বললো যে তুমি সকালে কিছু খেয়েছো? বললাম না, খাইনি। অসুবিধা নাই, আমরা তোমাকে এই কিছুক্ষণ পরে আমরা ছেড়ে দেবো, 15-20 মিনিট, 20-25 মিনিট, এরপরে তোমাকে আমরা ছেড়ে দেবো। তারপরে বিশ্বাস করতে পারছিলাম না। এই 10-12 মিনিট পরে গাড়ি থামলো একটা জায়গায়, দরজাটা খুলে আমাকে ধরে নামালো, একদম খুব তাড়াতাড়ি নামিয়ে একদম ওই স্পিডে হাঁটিয়ে নিয়ে গেল একটা জঙ্গলি রাস্তা দিয়ে। বুঝতে পারছিলাম, আমার তো লুঙ্গি পড়া ছিল, আমি বুঝতে পারছিলাম এটা জঙ্গলি একটা জায়গা। আমি হাঁটতে পারছিলাম না বেশি জোরে, ও তো অনেক জোরে হাঁটে। ওখানে নিয়ে গিয়ে আমাকে বলা হলো বসো, বসলাম। তারপরে বলা হলো শুয়ে পড়লাম। সকালে বৃষ্টি হওয়ার পর মাটি ভেজা ছিল, তো শুয়ে পড়লাম ওখানে আমি। তারপরে সে আমাকে বলল, এখান থেকে আধা ঘন্টার আগে তুমি উঠবা না, আধা ঘন্টা পর তুমি উঠবা, উঠে দৌড় মেরে পালিয়ে যাবা। তো এই কথা বলে আমি বললাম যে হয়তো তখন তারা আমাকে মেরে ফেলবে গুলি করে। তখন তারা বলবে যে লোকটা পালিয়ে যাওয়ার সময় আমরা তাকে গুলি করে মারলাম না, ক্রস ফায়ারে, বন্দুকযুদ্ধের কথা বলবে, ক্রস ফায়ারে মারা গেছে। যেটা বিগত সময়ে এরকম আমি অনেক কাহিনী আমি পড়েছিলাম, আমারও জানা আছে, এই মাথায় কাজ করছিল। তো ওই রেখে সে চলে গেল কি গেল না আমি বুঝতে পারলাম না, শব্দ আর নাই, কোনো শব্দ। রাস্তার পাশে গাড়ি, কখনো গাড়ির শব্দ শুনি, গাড়ির। তারপরে আমি আনুমানিক আধা ঘন্টা শুয়ে থাকলাম ওখানে। তারপরে ওই শুয়ে থাকার সময় শোনার চেষ্টা করতাম ওদের কোনো সারা শব্দ পাই কিনা। না, গাড়ি যখন না থাকে একদম শুনশান নীরবতা, জায়গাটা নীরব। ঠকঠকের শব্দ শুনতাম, পাখির শব্দ শুনতাম, কিন্তু খুব অদ্ভুত লাগছিল, এটা কোন জায়গা। এতদিন তো এই সব কিছু শুনতাম, নিশ্চয়ই এটা আমাদের এলাকার কাছাকাছি কোনো জঙ্গলে আমাকে নিয়ে আসা হলো।
পরে আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম। যাই হোক, সে যখন বলেছে কতক্ষণ আর শুয়ে থাকবো, উঠি আধা ঘন্টা পরে, দেখুন এখন মারলে মারা যাবো, অসুবিধা নাই। অনেকক্ষণ চেষ্টা করার পর হাত খুলে ফেললাম। তারপর যখন হাত খোলার পরও আর কোনো শব্দ ছাড়া, ওদের সারা শব্দ নাই, গুলিও তারা করতেছে না, আমি বললাম চোখটাও খুলে ফেলি। চোখটা খুললাম, খোলার পর ওই দেখলাম সেদিন একেবারে মুগ্ধভাবে প্রথম আকাশ দেখা, প্রকৃতি পরিবেশটা দেখা, 5 বছর 3 মাস পর। জায়গাটা কোথায় ছিল? জায়গাটা ছিল এটা চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে 12 কিলোমিটার ভিতরে। এটার নাম খড়ের হাট। বন বিভাগের একটা জায়গা, সেগুন বাগান, খড়ের হাট বিতে পড়েছে। এটা পড়েছে অ্যাকচুয়ালি মিরসরাই উপজেলার ভিতরে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাইকেল চাকমার সেই দুর্বিষহ সময়ের গল্পগুলো আমরা শুনলাম, জানলাম। অনেক বিষয়গুলো হয়তোবা, যে প্রশ্নের উত্তরগুলো হয়তো সামনে আরও দিন যত যাবে তত পরিষ্কার হবে। তবে মাইকেল চাকমার মতো অনেকেই যারা দীর্ঘ সময় জুড়ে এরকম একটি কালো অধ্যায়ের ভিতর দিয়ে গেছেন, তাদের মানসিক এবং শারীরিক সক্ষমতা ফিরে আসুক, স্বাভাবিক হোক তারা, এই প্রত্যাশায় শেষ করছি।